আজকের গল্প সৎ ছেলে। বিভাসের সাথে আমার বিয়ে 2 বছর হতে চলল, কিন্তু এই 2 বছরে একটা দিনও আমরা স্বামী স্ত্রী একসাথে একই বেডে ঘুমাতে পারিনি। আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের থাকার রুম ছিল আলাদা, তবে আমরা একসাথে থাকতে না পারলেও এক বাড়িতে একই ছাদের নিচে থেকে সুখী ছিলাম। মানুষটা খুবই ভালো মানুষ ছিল। তা না হলে সৎ মায়ের কথা রাখতে কেউ নিজের স্ত্রীর থেকে এত বছর দূরে থাকে? মা চেয়েছিল না আমার দেবর প্রতিষ্ঠিত হওয়ার আগে, আমার একমাত্র ননদের বিয়ে দেওয়ার আগে এ সংসারে নতুন অতিথি আসুক। কারণ শাশুড়ি মায়ের ধারণা ছিল বিভাস যদি স্ত্রী সন্তান পেয়ে ওনাদের ভুলে যায়, ওদের না দেখে, সৎ বড় ছেলে বলে কথা, নিজের সন্তানই এখন বাবা মা ভাই বোনকে দেখে না, আর সৎ ছেলের কাছে আর কত আশা করা যায়? কিন্তু বিভাস সৎ ছেলে হলেও নিজের মায়ের জায়গায় আমার শাশুড়ি মাকে বসিয়েছে। ভাই বোনদের ভালো তো বাসেই, সাথে ওদের যখন যা লাগবে সেগুলো চাওয়ার আগেই কিনে দেয়। ছোট ভাইয়ের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য বিভাস উচ্চ মাধ্যমিক পাশ করেছে গ্রামের কলেজ থেকে। সংসারে কি লাগবে না লাগবে, জমি জমা চাষাবাদের দিকটা একাই দেখাশোনা করেছে। আর ভাই বোনকে পড়িয়েছে শহরের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। সংসারের সব দিক সামাল দিতে গিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই বিভাস পড়াশোনা ছেড়ে দেয়। বিভাসের মায়ের মৃত্যুর পর বিভাসের বাবা যখন সব সম্পত্তি বিভাসের নামে দান করে দিয়েছিল, তখনই বিভাসের সৎমা বলেছিল, এই আমার কপাল পুড়ল। স্বামী আমাকে যখন আপন ভাবলো না, আর এই ছেলে কি করে আমায় আপন ভাববে? কিন্তু বিভাসের বাবা মারা যাওয়ার পর বিভাস যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন বিভাস অর্ধেক সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিয়েছিল। তবে এতেও সৎমায়ের মন বিভাস পেয়েছিল না। উঠতে বসতে শাশুড়ি মা বিভাসকে অনেক কথা শোনাতো, কিন্তু নিজের মা ভেবে বিভাস তার মায়ের কোনো কথার প্রতিউত্তর দিত না। এমনকি বিভাসের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, তবুও শাশুড়ি মা বিভাসের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। শুধু গ্রামের মানুষের জোরাজুরিতে আমাদের বিয়েটা সম্ভব হয়েছে, কারণ গ্রামের সব মানুষই জানতো আমার সাথে বিভাসের প্রেমের সম্পর্ক রয়েছে। আমার বাবাও বিয়ের জন্য পাত্র দেখছিল, তাই অনাথ ছেলে হিসেবে গ্রামের মানুষই বিভাসের বাবার দায়িত্বটা পালন করেছিল। কিন্তু আমাদের বিয়ের আগেই শাশুড়ি মা বিভাসকে ওই একটা শর্তই দিয়েছিল, আমিও বিভাসকে অনেক ভালোবাসতাম, তাই বিভাসকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ভালোবাসার দূরত্বটাকেই মেনে নিলাম। তবে শাশুড়ি মা আমায় খুব একটা পছন্দ করে না, যে কোনো কাজেই আমার ভুল ধরে। এমনকি আমি যদি বিভাসের আশেপাশে থাকি, সেটাও ওনার অপছন্দ ছিল। আমার স্বামীকে আমি নিজ হাতে খাবার বেড়েও দিতে পারতাম না। যদি আমার শাশুড়ি মা অসুস্থ থাকতো বা কোনো কাজে ব্যস্ত থাকতো, তখনই আমি বিভাসকে নিজ হাতে খাবার বেড়ে দিতাম। অসুস্থ হলেও মানুষটার আমি সেবা করতে পারতাম না। অনেক কষ্টেই আমাদের দিনগুলো কাটছিল। হঠাৎ করেই আমার ননদের বিয়ে ঠিক হলো। ননদের বিয়ের সব খরচ বিভাসই দিয়েছিল। এরপর দেবরের চাকরি হলো, দেবর নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করলো। কিন্তু মা যখন দেবরকে বলল যাকে রেখে শহরে যেতে, মায়ের কাছেই ছোট যা থাকবে, তখন আমার যাও বলল সে গ্রামে থাকতে পারবে না, স্বামীর সাথেই থাকবে। কিন্তু মা যখন দেবরকে জোর করলো যাকে রেখে যেতে, তখন আমার দেবর রেগে গিয়ে মাকে বলল, মা, তুমি কি আমায় বিভাস দাদার মতো বোকা ভেবেছ নাকি, যে আমি তোমার কথায় আমার স্ত্রীকে গ্রামে একা রেখে যাব? স্ত্রীর থেকে দিনের পর দিন দূরে থাকবো? আমি তোমার সেবা করার জন্য ইতিকে বিয়ে করিনি। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। আমি যে পরিবেশে যেভাবে বড় হয়েছি সেভাবেই থাকতে চাই। তোমরা গ্রামে থেকে অভ্যস্ত, তাই তোমরা গ্রামে থাকবে। তখন বিভাস দেবর ইমনকে কড়া গলায় বলেছিল, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা কি সন্তানের কখনো খারাপ চায়? তুই তো স্ত্রীকে নিয়ে দূরে থাকবি ভালো কথা, কিন্তু ইমন, তুই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। কেন দাদা, আমি কি মায়ের কথায় তোমার মতো পুরুষ হয়েও থার্ড জেন্ডার হয়ে থাকবো? বৌদি ভালো মেয়ে বলে এখনো তোমার সাথে এত কিছু মানিয়ে সংসার করছে, অন্য কোনো মেয়ে হলে কবেই চলে যেত। তখনই বিভাস ইমনের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল।
আর ইমন সেই রাগে তখনই যাকে নিয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ইমন আর ইতিকে অন্তত আজকের দিনটা থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে শাশুড়ি মা সৎ ভাই বলেই ইমনের গায়ে হাত তুলেছিল। নিজের আপন ভাই হলে কি আর ইমনকে না বুঝিয়ে থাপ্পড় দিতে পারত? এদিকে বিভাস ইমনের রাগ ভাঙানোর জন্য প্রতিদিনই কয়েকবার করে কল দিত, কিন্তু ইমন বিভাসের কল ধরতই না। এভাবেই কেটে গেল আরো 6 মাস। শাশুড়ি মা ইমনের চিন্তায় খাওয়া দাওয়া প্রায় বন্ধ করেই দিয়েছিল। তবে বিভাস ইমনের সাথে দেখা করার জন্য শহরে যায়। অনেক বুঝিয়ে ইমন আর যাকে গ্রামে নিয়ে আসে মায়ের সাথে দেখা করার জন্য। তবে মা যখন যাকে বলে বিয়ের তো 6 মাস হয়ে গিয়েছে, এখনো কোনো সুখবর শুনলাম না যে, তখন ইমন মাকে বলে ইতি কখনো সন্তানের মা হতে পারবে না, কারণ ওদের বিয়ের 3 মাস পরেই ইতির জরায়ুতে টিউমার ধরা পড়ে। সেজন্য জরায়ু অপারেশন করে কেটে ফেলা হয়েছে। ওরা এখন অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক নেবে। আর ইমন মাকে এটাও বলে, মা, এসব তোমার পাপকর্মের ফল, সব আমার স্ত্রীর উপর দিয়ে গিয়েছে। তুমি যেমন দাদা বৌদিকে সন্তান না হওয়ার জন্য আলাদা করে রেখেছ, শুধু এই বংশে আমার সন্তানকে সমস্ত সম্পদের উত্তরাধিকারী করার জন্য সেজন্য সৃষ্টিকর্তা আমাদের এই শাস্তি দিয়েছে। আমি ছেলে হয়ে তোমার মতো মাকে কখনোই ক্ষমা করব না। তখন মা আরও রেগে গিয়ে ইমনকে বলে, এটা আমার দোষ না, সব দোষটি ইতির দোষ। একটা অসুস্থ মেয়ের সাথে কেউ সংসার করে? এই মেয়েকে ডিভোর্স দিয়ে তুই আবার বিয়ে কর, তাহলে এই বংশের উত্তরাধিকারী আসবে। অনাথ আশ্রমের কোনো বাচ্চার এই বংশে বা এই পরিবারে কোনো জায়গা হবে না। তখন ইমন মাকে এটাও বলে, মা, প্রয়োজনে আমি তোমায় ছাড়বো, এই পরিবারকে ছাড়বো, কিন্তু আমি আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষটাকে কখনোই ছাড়তে পারবো না। তোমার সম্পদ ধুয়ে ধুয়ে তুমি জল খাও, তোমার সম্পদ আমি চাই না। এসব বলে ইমন সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে গিয়েছিল। আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি, বা আমরাও ওদের সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। তবে সেদিন মা বিভাসকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল আর বলেছিল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। আর যে ছেলে আমার কথা রাখতে নিজের স্ত্রী সন্তানের সুখ বিসর্জন দিতেও রাজি ছিল, তাকেই আমি এত কষ্ট দিলাম। আমার সৎ ছেলেই আজ আমার আপন হলো। সেদিনের পর থেকে মার আমাদের দূরে থাকতে দেয়নি, আমাদের কাছে ক্ষমাও চেয়েছিল। দীর্ঘ 5 বছর পর আমাদের বাসর হলো। এর কিছুদিন পরেই আমি কনসিভ করি। কনসিভ করার পর মা আমায় আর সংসারে কোনো কাজ করতে দেয়নি। এখন মা বিভাসকে কারো কাছে সৎ ছেলে বলে পরিচয় দেয় না। এখন সৎ ছেলে বিভাসই মায়ের একমাত্র ছেলে জায়গা নিয়েছে। তবে এখনো মা ইমন আর ইতির কথা বলে চোখের জল ফেলে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।